আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। সম্প্রতি জাপানে একটা ভাই মৃত্যুবরণ করেছে। মৃত্যুর কারণ কি ছিল জানেন? আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে গিয়েছেন। না খেতে পেয়ে সে মারা গিয়েছে। তো এই ঘটনা জানার পরে অনেকে অনেক প্রকার কথা বলতেছে, অনেকে আবেগ দেখাচ্ছে। কিন্তু জাপানের বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। জাপানের বাস্তবতাটা কি জানেন? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করতেছি। ধরেন একটা বাসাতে আমরা দুইজন থাকি, আমার রুমমেট এবং আমি। আমি যখন জবে যাচ্ছি বা আমি যখন ক্লাসে যাচ্ছি, হয়তোবা আমার রুমমেট তখন বাসায় থাকতেছে অথবা সে জবে যাচ্ছে। তার মানে কি, আমার রুমমেট এবং আমার কাজের টাইমটা সম্পূর্ণ ভিন্ন বা ক্লাসের টাইমটা সম্পূর্ণ ভিন্ন। একটা মাসে দেখা যাচ্ছে তার সাথে আমার 2 থেকে 3 বার দেখা হচ্ছে, যেখানে একটা বাসার ভিতরে থেকে আমাদের মাসে 2 থেকে 3 বার দেখা হচ্ছে। আমি তার খোঁজ খবর নিতে পারতেছি না বা তার সমস্যাগুলো আমি জানতে পারতেছি না, বা সে যদি কোনো বিপদে পড়তেছে কি পড়তেছে না সেটা আমি বুঝতে পারতেছি না। সেখানে পাশে একটা বাসায় কে থাকতেছে। জাপানিজ ভাষা N5 কোর্সের ভর্তি চলতেছে। যারা যারা আমার কাছে জাপানিজ ভাষা শিখতে চান, দ্রুত ডেসক্রিপশন বক্স থেকে আমাকে মেসেজ দিন। বা দূরে একজন ব্যক্তি রয়েছে, তার কি সমস্যা রয়েছে কিভাবে আমরা জানবো বা কিভাবে আমরা খোঁজ নিব? জাপানে সময়ের মূল্যটা আসলে অনেক। আপনাকে টাইম মতো ক্লাসে যেতে হবে, আপনাকে টাইম মতো জবে যেতে হবে, এবং এই ব্যস্ততম লাইফে পাশে কে কি করতেছে না করতেছে, পাশে কার কি সমস্যা হচ্ছে না হচ্ছে, আপনি চাইলেও খোঁজ খবর নিতে পারবেন না। তারপরেও আমি বলবো, আশেপাশে মানুষ যদি কোনো সমস্যায় থাকে আমাদের উচিত সেটা দেখার। কিন্তু দিন শেষে বাস্তবতার কাছে হয়তোবা আমরা হেরে যাই। আমি আপনাদেরকে বারবার বলি আপনারা যদি জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে চান, আপনাদের জন্য ওয়েলকাম। কিন্তু জাপানের বাস্তবতাটা আগে আপনারা জেনে আসেন। আমি কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম জাপানে আসাটা আপনার ভুল সিদ্ধান্ত না, কিন্তু জাপানে আপনি কোন ভিসা ক্যাটাগরিতে আসবেন সেই ভিসা ক্যাটাগরিটা আপনারা যেটা সিলেক্ট করেন সেটাই হচ্ছে আপনার ভুল সিদ্ধান্ত। আপনি স্টুডেন্ট ভিসায় আসতেছেন স্টুডেন্ট ভিসার বাস্তবতাটা না জেনে। দেখেন, স্টুডেন্ট ভিসায় কারা আসে? যারা অন্ততপক্ষে এইচএসসি পাস করছে তারা কিন্তু স্টুডেন্ট ভিসায় আসে। স্টুডেন্ট ভিসায় আপনি আসতেছেন জাপান সম্পর্কে না জেনে। আপনি এইচএসসি পাস করেছেন, তার মানে কি আপনি কিন্তু যথেষ্ট শিক্ষিত। আপনি একটা শিক্ষিত ছেলে হয়ে জাপান সম্পর্কে না জেনে শুধুমাত্র এজেন্সির কথা শুনে আপনি জাপানে চলে আসতেছেন। কেন ভাই? এই দায়টা কিন্তু শুধু এজেন্সির উপরে দিলে হবে না, এই দায়টা হচ্ছে আপনার নিজের। কারণ আপনি একজন শিক্ষিত ছেলে, শিক্ষিত হওয়ার পরেও আপনার মেধাটাকে আপনি কাজে লাগাচ্ছেন না। আপনি একটা দেশে যাচ্ছেন বা একটা দেশে আপনি যেতে চাচ্ছেন, সেইখানকার পরিবেশ কেমন, সেখানে ইনকাম কত, সেইখানে খরচ কত, সেখানে কতটুকু স্ট্রাগল আপনাকে করতে হবে, এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনি জাস্ট অন্য একটা ব্যক্তির কথা বা কোনো একটা এজেন্সির কথা শুনে আপনি আপনার সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। আমি কিন্তু আমার ভিডিওতে প্রায় সময় বলে থাকি, জাপানে যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে অন্তত পক্ষে 10 বছর পর আপনি কিছু একটা করতে পারবেন বা আপনি ভালো একটা এস্টাবলিশ হতে পারবেন, এমন একটা চিন্তা ভাবনা করবেন। কারণ এখানে এসে নরমালি আপনাকে 5 বছর লেখাপড়া করতে হবে। এরপর 5 বছর জব যখন আপনি করবেন, একটা পর্যায়ে আপনার ভাগ্যটা আস্তে আস্তে খুলবে বা ভালো কোনো কিছু একটা আপনি করতে পারবেন। আপনি জাপানে স্টুডেন্ট ভিসায় আসবেন, এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, এই চিন্তাধারাটা আপনি বাদ দেন। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি, জাপানে যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে সপ্তাহে 28 ঘন্টা আপনি জব করতে পারবেন। এই 28 ঘন্টা জব করে কত টাকা আপনি ইনকাম করবেন, জাপানে আসার পর আপনার টিউশন ফি কত, কত টাকা আপনার খরচ হবে, এটা আপনি বাংলাদেশ থেকে হিসাব করে আসবেন। তারপর আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কি পারবেন না সেই হিসাবটাও বাংলাদেশ থেকে করবেন। যদি আপনি মনে করেন যে না, এই 28 ঘন্টা জব করে আমার চলে যাবে, আমার কোনো সমস্যা হবে না, দেন আপনি স্টুডেন্ট ভিসায় জাপানে আসবেন। কিন্তু আপনি কি করতেছেন? আপনি এজেন্সির কথা শুনতেছেন। আপনি কি করতেছেন যে আপনার পাশে বা আপনার পরিচিতি কোনো বন্ধু জাপানে এসেছে, সে মাসে লক্ষ টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাচ্ছে, সেইটা দেখে আপনি জাপানে আসতেছেন। কিন্তু জাপানে আসার পর আপনি বাস্তবতার সম্মুখীন হচ্ছেন। হয়তোবা আপনি যেখানে আসতেছেন সেখানে জব সংকট হইতে পারে, আপনি যেখানে আসতেছেন সেখানে হয়তোবা ইনকাম কম হতে পারে। এই জন্য আমি সবসময় বলি, জাপানে আসবেন 28 ঘন্টা জব করতে পারবেন সেটা হিসাব করে। এরপরে যদি আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন
তাহলে আপনি বাংলাদেশে পাঠাবেন। যদি না পারেন তাহলে আপনি যেহেতু 28 ঘন্টা চিন্তা ভাবনা করে জাপানে এসেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। আর আপনার যদি ইনকামের একটা চিন্তাধারা থাকে তাহলে আপনি কেন স্টুডেন্ট ভিসায় আসতেছেন? স্টুডেন্ট ভিসায় আসতে গেলে আপনাকে 5 বছর স্ট্রাগল করতে হবে। আপনার যদি ইনকামের চিন্তাধারায় থাকে তাহলে আপনি জব ভিসাতে আসেন। আর জব ভিসাতে আসার আগে অবশ্যই আপনি খোঁজ নিয়ে আসেন আপনি যে কোম্পানিতে আসতেছেন সেখানে বেতন কত, সেখানে থাকা খাওয়া খরচ দিয়ে কত টাকা আপনার খরচ হতে পারে, কত টাকা আপনি দেশে পাঠাতে পারবেন। কারণ এমনও কোম্পানি রয়েছে যেখানে আপনি আসার পর হয়তোবা বেশি একটা টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন না। এখন অনেকে আসে জব ভিসাতে ঋণ করে, হিউজ পরিমাণে একটা টাকা ঋণ করে আসে। এখন দিন শেষে দেখা যাচ্ছে সে যেখানে কাজ করতেছে সেই টাকাটা দিয়ে তার নিজেরই খাওয়া খরচ হচ্ছে বা মোটামুটি তার খরচ হয়ে যাচ্ছে, হয়তোবা অল্প কিছু টাকা বেঁচে থাকতেছে, তারপরে সে বাংলাদেশে টাকা পাঠাতে পারতেছে না। সুতরাং আপনি জাপানে আসেন, জাপান আপনার জন্য ভালো একটা অপশন, তবে আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, আপনাকে এখানে রাত জেগে কাজ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। এই জিনিসটা আপনাকে মাথায় নিয়ে তারপরে জাপানে আসতে হবে। আপনি যদি এখানে অসুস্থ হন আপনাকে নিজেকে সুস্থ হতে হবে। আপনি যদি এখানে বিপদগ্রস্ত হয়ে পড়েন, আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন, তাহলে আপনাকে নিজেকে ঠিক করতে হবে। এখানে অন্য কেউ ঠিক করে দিবে না, এখানে আপনাকে অন্য কেউ সেবা করার জন্য নাই, এখানে আপনার পাশে কেউ দাঁড়াবে না। এটাই হচ্ছে অতি বাস্তব। যদি আপনি নিজের রিস্ক নিজে না নিতে পারেন, যদি আপনি নিজেকে নিজে ঠিক না করতে পারেন, তাহলে আপনি জাপানে আসবেন না। কারণ জাপানে আসার পর আপনাকে অনেক অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক ধরনের সিচুয়েশন মোকাবেলা করতে হবে। সেইগুলো আপনাকে বুঝে শুনে তারপরে জাপানে আসতে হবে। যদি আপনি জাপানে এসে আরামে থাকবেন, আয়েশে থাকবেন, বিষয়টা ওই রকম না ভাই। ভাই এমনও দিন আছে যে আমরা এক সপ্তাহ, এমনই দিন না, মানে বলতে গেলে যে আমরা প্রায় প্রতিটা সপ্তাহে রাতের বেলা ঘুমাই না। এটা হচ্ছে অতি বাস্তব। যদি কেউ ভালো একটা টাকা ইনকাম করে তাহলে দেখবেন সে অনেক পরিশ্রম করে, অনেক স্ট্রাগল করে। এটা হয়তোবা আপনি নাও করতে পারেন। সুতরাং বাস্তবতাটা বুঝে তারপরে জাপানে আসেন, অবশ্যই জাপানে আসেন। আমি কখনোই জাপানে আসার ক্ষেত্রে কাউকে না করি না, কিন্তু বাস্তবতাটা বুঝে আসেন। কোন ভিসায় আসলে আপনার জন্য ভালো হবে সেই ভিসাটা আপনি সিলেক্ট করেন। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সবকিছুর মূল কিন্তু টাকা। এই টাকা আপনাকে ধ্বংস করে দিবে, এই টাকা আপনাকে উপরে তুলে দিবে। আপনি যদি জাপানে আসতে চান, ধার দেনা বাদ দিয়ে জাপানে আসেন। দরকার হইলে আপনি জাপানে আসা 1 বছর পিছায় দেন, টাকা জমান, দেন জাপানে আসেন। ধার দেনা করে জাপানে আসতেছেন তার মানে কি বাংলাদেশ থেকে কিন্তু টেনশন সাথে করে নিয়ে আসতেছেন। আর এই টেনশনটা যদি আপনি নিজে নিজে সামলাতে না পারেন তাহলে কিন্তু আপন ভাইয়ের মতো অবস্থা আপনারও হতে পারে। দেখেন, মৃত্যু কার কোথায় হবে এটা কিন্তু কেউ জানে না। আল্লাহ কিন্তু সেট করে রাখছে, যার যেখানে মৃত্যু হবে তাকে সেইখানে যেতে হবে। কিন্তু তারপরেও আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, সেটা আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। টাকা জিনিসটা ভাই খুবই খারাপ। সুতরাং যে কোনো দেশে যাওয়ার আগে অন্ততপক্ষে 10 বার ভাববেন এবং সেই দেশের পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।